হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আপার প্রাইমারি যে টেট রিক্রুটমেন্ট 2026, সেই 2026 রিক্রুটমেন্টের যে নোটিশ নিয়ে যে একটা বক্তব্য কালকে আমাদের কলকাতা হাইকোর্ট থেকে যে উঠে এসেছিলো যে কবে নাগাদ নোটিশ পাবলিশ হবে, কি কি বিষয়ে নোটিশে নিয়ে কি কি দেখা হবে, বা এই নোটিশে নিয়ে কতটা তাৎপর্যপূর্ণ বক্তব্য রয়েছে সরকারের দিক থেকে বা আইনজীবী কী বলেছিলেন সেটা সম্বন্ধে একটু আমি ধারণা দেবো। এবং সাথে সাথে এই রিক্রুটমেন্ট প্রসেস কবে নাগাদ নোটিশ আসতে পারে, কি কি যোগ্যতা থাকতে পারে, নেগেটিভ মার্ক থাকছে কি না, বা বিএ বিএসসি বিকম পূর্ণ হয়নি তাহলে কি পরীক্ষাতে ফর্ম ভরতে পারবো, ডিএলএড বিএড এনআইএস সকলে কি পরীক্ষাতে বসতে পারবে, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা করেছিলে এবং তারই উত্তর আজকে তোমাদের সামনে আমি শেয়ার করব। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ক্লাস এবং নিউজ সংক্রান্ত তথ্য তোমাদের সামনে যাতে শেয়ার করতে পারি। তার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো দেখো, একটা বিষয় তোমাদের সামনে বলে রাখি প্রথমত, যে রাজ্যে কিন্তু বিগত এক দশকের উপর অর্থাৎ 2015 যে আপার প্রাইমারি টেট, সেটা কিন্তু 2026 হয়েছিল। তারপর 2016 হয়েছিল, কিন্তু তারপর কোনো কিন্তু আপার প্রাইমারি টেট রিক্রুটমেন্ট নিয়ে সরকারের কিন্তু হেলদোল নেই বা মাথা ঘামায়নি। তো সেই নিয়ে কিন্তু বিভিন্নভাবে পিটিশন পড়ে কলকাতা হাইকোর্টে, এবং তার যে মামলা, সেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে, এবং সেখানে কিন্তু মামলার শুনানি কিন্তু কালকে হয়। এবং সেখানে পর্ষদ বা সরকারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন এবং পিটিশনারদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন, তাদের মধ্যে অনেকক্ষণ ধরে মানে বিষয়গুলো আলোচনা করা হয়, এবং যেটি বিচারপতি ডিভিশন বেঞ্চে বিষয়টি শোনেন, এবং তারপর সেটাতে বিচারপতি রায়দান দেন যে এবার কিন্তু সরকারকে এই আপার প্রাইমারি টেট রিক্রুটমেন্ট প্রসেস সেটা বা পরীক্ষার নতুন নোটিফিকেশান বার করার কিন্তু ভাবনা তৈরি করতে হবে। কারণ এনসিটি গাইডলাইন অনুসারে বলা রয়েছে সম্পূর্ণভাবে যে প্রত্যেকটি রাজ্যে কিন্তু বছরে একবার করে টেট নিতে হবে, সেটা প্রাইমারি টেট হোক বা আপার প্রাইমারি টেট হোক বা এসএসসির ক্ষেত্রে যে কোনোটাই। কিন্তু আমাদের রাজ্যে এই বিচক্ষণ ব্যাপার যে গত এক দশক ধরে কোনো আপার প্রাইমারি টেট হয়নি। প্রাইমারি ক্ষেত্রেও একইভাবে দীর্ঘ 7 বছর ধরে কিন্তু 5 বছর পর কিন্তু এমনিভাবে টেট হয় 2022, তারপরে টেট 23 নেই, কিন্তু 23 টেটের রেজাল্ট নেই এখনও পর্যন্ত, 22-এর ফর্ম ইন্টারভিউ নেই, এবং নতুন করে যে টেট নেওয়ার ভাবনা সেটাও কিন্তু এই মুহূর্তে নেই ওবিসি কেস মামলার জন্য। এবং অন্যদিকে এসএসসি নিয়ে তোমরা জানো যে 26-এর চাকরি বাতিল মামলা হয়ে গেছে সুপ্রিম কোর্টে, এবং যার জন্য কিন্তু এই ভোগান্তি পড়তে হচ্ছে যোগ্য শিক্ষকদের। তো আমি এসএসসির বিষয়টা এই কারণেই তুলে ধরলাম, কারণ কালকের বিষয়টাতে এটাই উঠে এসছে যে রাজ্যকে যখন বলা হয় যে তাড়াতাড়ি আপার প্রাইমারি টেট রিক্রুটমেন্ট চালু করার বা নোটিফিকেশান প্রকাশ করার, তো সেখানে কিন্তু বিচারপতি বলেন যে এভাবে তো বলা যায় না যে কোনো রাজ্য সরকারকে যে টেট নিতে হবে এভাবে, কিন্তু একটা ধারণা পিটিশন হিসাবে তুলে ধরা হয়েছিল, তাই বলা যায় চাপ দেওয়ার কোনো বিষয় নেই, কিন্তু টেট নিতে বলা হয়েছে। তো সেখানে কিন্তু রাজ্যের আইনজীবী যিনি ছিলেন তিনি বলেন যে এই মুহূর্তে যেহেতু সম্ভব নয়, কারণ এসএসসি যে 26-এর চাকরি বাতিল মামলার পর কিন্তু সরকার টানাপোড়েনের বিষয় রয়েছে, সেখানে তাদের রিক্রুটমেন্ট প্রসেস করতে কিন্তু এই 2025 ডিসেম্বর পর্যন্ত দিন ঠিক করা হয়েছে, এবং তারপরে কিন্তু আপার প্রাইমারি টেট নেওয়ার বিষয়ে কিন্তু রাজ্যের যে আইনজীবী ছিলেন তিনি কিন্তু বিষয়টা তুলে ধরেন। তো এখানে যে সময়টা ঘোষণা করা হয় সেটা হচ্ছে মার্চ এপ্রিল মে, এই 3টি মাসে অর্থাৎ 2026-এর মার্চ এপ্রিল মের মধ্যে কিন্তু আপার প্রাইমারি টেট রিক্রুটমেন্ট কিন্তু 2026 বার হবে বা নোটিফিকেশান আকারে প্রকাশ করবে। তো যদিও এটা নিয়ে অনেকেরই দ্বিধাবোধ রয়েছে যে আদৌ রাজ্যে কোনো পরীক্ষা হবে কি হবে না, কারণ ওবিসি কেস মামলা। অন্যদিকে সরকারে কিন্তু কোনোভাবেই টেট নেওয়ার যে একটা সদিচ্ছা সেটা কিন্তু নেই। তো যাই হোক, নিজেদেরকে আমাদের যারা যে যোগ্যতাগুলো রয়েছে সেই যোগ্যতার ভিত্তিতে অবশ্যই আমাদেরকে এগুলো মাথায় রাখতেই হবে যে কিভাবে আমরা টেট রিক্রুটমেন্টের যে আপার প্রাইমারি টেট রিক্রুটমেন্ট হবে সেটাতে কী কী যোগ্যতা, কবে নোটিশ আসবে, কী কী বিষয়গুলো রয়েছে সে সম্পূর্ণ তথ্য জানা দরকার, এবং প্রিপারেশন নেওয়াটাও একটা দরকার। তো অবশ্যই আমি ভিডিওটার মাধ্যমে তোমাদের এই বিষয়গুলো তুলে ধরবো, এবং তোমাদেরই করা প্রশ্ন এগুলো, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কিন্তু বলো না। তো চলো আজকের যে বিষয় সেটা প্রথমত জানা যাক। দেখো, আজকে কিন্তু আমি সিলেবাস নিয়ে কোনো আলোচনা করব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এখানে শুধুমাত্র পরীক্ষার যে মূল ভিত্তিগুলো, যে কারা কারা পরীক্ষাতে এলিজিবল, আপার প্রাইমারি যে এজ লিমিট কী, সিলেবাসের মধ্যে কেমন কী নাম্বার ডিভিশন রয়েছে, সাবজেক্টিভ কন্টেন্ট প্যাডাগজি, সেগুলো আমি আলোচনা তোমাদের সামনে করছি। ওকে,
তো প্রথমত হচ্ছে কারা কারা পরীক্ষা দিতে পারবে। দেখো এই যে বিষয়গুলো আমি তুলে ধরছি সেটা হচ্ছে বিগত বছরের যে পরীক্ষা হয়েছিল তার ভিত্তিতে। এখানে কিন্তু কোনো চেঞ্জেস যদি আসে সেটা কিন্তু নোটিফিকেশান বার হলেই বোঝা যাবে। তো একটা বেসিক ধারণা নিয়ে আমাদের যেহেতু প্রিপারেশন নিতে হবে, তাই এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমি তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরছি। তো প্রথমত যে বিষয়টা থাকতে হবে যোগ্যতার জন্য সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন মাস্ট। এটা কিন্তু গ্র্যাজুয়েশন মাস্ট থাকতে হবে। সেখানে ডিএলএডরাও এলিজিবল। এবারে অনেকে প্রশ্ন করছে যে স্যার এনআরএসরা কি এলিজিবল? তো দেখো যেহেতু প্রাথমিকের ক্ষেত্রে এনআরএসদের ভ্যালিড করে দিয়েছে এবং নতুন রিক্রুটমেন্ট প্রসেসও যেহেতু তারা ভ্যালিড, কারণ সুপ্রিম কোর্টে এটা রায়দান রয়েছে, সেই মোতাবেক কিন্তু এনআরএসরাও কিন্তু পরীক্ষাতে বসতে পারে আমার যতটা মনে হয়। এখানে কিন্তু অনেক কিছু ক্রাইটেরিয়া রয়েছে এনআরএসদের ক্ষেত্রেও ফলো করবে, যেটা পর্ষদ অবশ্যই সেগুলো বিষয়গুলো দেখবে। তো যাই হোক, শিক্ষা দপ্তর এই বিষয়গুলো দেখে নিয়েই সেটা বিচার্য করবে, ভেরিফিকেশন করবে, তবেই বসতে পারবে। বা যদিও এনআরএস ফর্ম ফিল আপ করলো, তাদের ইন্টারভিউর জন্য অনেক ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করতে হবে। তো এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং 2 বছরের ডিএলএড কোর্স থাকতে হবে। গ্র্যাজুয়েশন আমার মনে হয় এখানে সম্পূর্ণ থাকতে হবে, অ্যাপিয়ারিং হিসেবে আশা করছি এলিজিবল হবে না, এবং ডিএলএড থাকতে হবে। এখানে কিন্তু এইচএস বা হায়ার সেকেন্ডারি বা 12 পাসে কিন্তু এবং সাথে সাথে ডিএলএড থাকলে কিন্তু আপার প্রাইমারিতে বসতে কেউ পারবে না। এখানে গ্র্যাজুয়েশন সাথে ডিএলএড, অথবা গ্র্যাজুয়েশনে 50% মার্কস এবং সাথে সাথে বিএড থাকতে হবে। অর্থাৎ এখানে বিএডরাও এলিজিবল, যেহেতু এটা ক্লাস 5 টু ক্লাস 8 পর্যন্ত এখানে যে ক্লাসটা সেটাতে কিন্তু নিতে পারবে। তার জন্য গ্র্যাজুয়েশনে 50% মার্কস প্লাস বিএড, অথবা পোস্ট গ্র্যাজুয়েট, অথবা যেটা বলে এমএ আর কি আমরা বলে থাকি। ওকে, তো পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে এবং সাথে বিএড অবশ্যই থাকতে হবে। এখানে বিভিন্ন স্ট্রিমে যারা রয়েছে, অর্থাৎ বিএ বিএসসি বিএ বিএসসি বিকম, এরাও কিন্তু এলিজিবল হবে এখানে। ওকে, নেক্সট হচ্ছে আপার প্রাইমারির যে এজ লিমিট। তো এজ লিমিট যেটা প্রত্যেকটার ক্ষেত্রেই ঠিক একইভাবে যেমন থাকে, জেনারেলদের ক্ষেত্রে দেখো 21 থেকে 40, এবং এই জেনারেলের উপর ভিত্তি করে কিন্তু প্রত্যেক ক্যাটাগরিতে ছাড় দেওয়া হয়। যেমন এসসিদের জন্য 5 বছর ছাড় থাকে, অর্থাৎ 21 থেকে 45। ওবিসি, এখানে ওবিসি এবি বলে কিছু নাই, এখানে ওবিসিদের ক্ষেত্রে 3 বছর ছাড় থাকে, অর্থাৎ 21 থেকে 43 বছরের যাদের বয়স, এবং পিএইচ বা প্রতিবন্ধী ক্যাটাগরি যাদের, তাদের কিন্তু 21 থেকে 48 বছর, অর্থাৎ এর থেকে জেনারেলদের থেকে 8 বছর বয়সে ছাড় দেওয়া হয়েছে। ওকে, তো এটা হচ্ছে এজ লিমিটের বিষয়। এবং নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া কীভাবে করা হয়। তো দেখো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে দুটো বিষয় সাধারণত হয়ে থাকে। একটা হচ্ছে লিখিত পরীক্ষা, যারা লিখিত পরীক্ষা দিতে হবে, এবং দ্বিতীয় ধাপটি হচ্ছে ইন্টারভিউ। এই দুটোভাবেই কিন্তু সাধারণত রিক্রুটমেন্টটা হয়ে থাকে। এবং সম্পূর্ণ আমি বিষয়গুলো বারবার বলছি, যেগুলো তুলে ধরছি সেটা হচ্ছে বিগত বছরে যেভাবে পরীক্ষাটা হয়েছিল বা যেভাবে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল সেই ভিত্তিতে কিন্তু আমি তোমাদের সামনে এগুলো আলোচনা করছি। এবার বিষয় হচ্ছে কী কী বিষয়ে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এখানে আমি সিলেবাস আলোচনা করছি না, শুধুমাত্র কী কী বিষয় দিতে হবে সেটা। সিলেবাস নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই পরের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশানটা অন করে রাখবে, বেল নোটিফিকেশান, যাতে করে পরের ভিডিওটাও আপডেট তোমরা নোটিফিকেশানে পেয়ে যাও। তার জন্য অবশ্যই যারা নতুন আছো তারা অবশ্যই করো, এবং যারা পুরনো আছো সাথে নতুন যারা, তারা সকলেই ভিডিওটি শেয়ার করো এবং লাইক একটা অবশ্যই করবে। তো কী কী বিষয় পরীক্ষা দিতে হবে। তো দেখো প্রথমত যেটা, এই 3টে বিষয় কিন্তু প্রাইমারি ক্ষেত্রেও থাকে, ঠিক একইভাবে আপার প্রাইমারি ক্ষেত্রে এইভাবে থাকে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, যেটা 30টি প্রশ্ন, 30 মার্কস। ওকে, প্রত্যেকটা কিন্তু বলে রাখি এমসিকিউ আকার থাকবে, অর্থাৎ মাল্টিপল চয়েস বেসড প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, অর্থাৎ বেঙ্গলি ভাষা। এখানে 30টি প্রশ্ন থাকে, 30 মার্কস। এখানে কিন্তু একটা গদ্য পদ্য এইভাবে দেওয়া থাকে, এবং সাথে সাথে যেটা 15 মার্কস, এবং আশা করছি 15 মার্কসের থাকে প্যাডাগজি পার্ট। এভাবে কিন্তু ফলো করা হয়। ল্যাঙ্গুয়েজ 2, অর্থাৎ ইংরেজি ভাষা, এখানেও কিন্তু ঠিক একইভাবে ওইভাবেই থাকে 30টি প্রশ্ন, প্যাডাগজি এবং কন্টেন্ট পার্ট, অর্থাৎ সিন আনসিন যে বিষয়গুলো থাকে সেটা। এবারে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কারো হয়তো বাংলা ভাষাটা, মাতৃভাষাটা হয়তো আলাদা আছে, তো এই হিসেবে নোটিফিকেশান কী আসছে সেটার দ্বারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। এবং নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল সায়েন্স এবং এসএসটিদের ক্ষেত্রে, অর্থাৎ যারা আর্টস স্ট্রিম থেকে এবং সায়েন্স স্ট্রিম থেকে দুটো। যারা সায়েন্স স্ট্রিম থেকে সায়েন্স ম্যাথ 60 মার্কস থাকে, অর্থাৎ মোট 150টা। তার মধ্যে আগেই বেঙ্গলি, ইংরেজি এবং চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, ওটাতে 90 মার্কস হয়ে গেছে, এবং এখানে থাকছে 60টা, অর্থাৎ মোট হচ্ছে 150 নম্বরের পরীক্ষা। 150টা প্রশ্ন থাকবে এমসিকিউ আকারে, 150 নম্বর পরীক্ষা। সময় আশা করছি 2.5 ঘন্টা, অর্থাৎ 150 মিনিট সময় থাকে। তো জেনারেল সায়েন্স অ্যান্ড ম্যাথ থেকে থাকবে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের 60টা প্রশ্ন থাকে, অর্থাৎ 60টা। এখানেও কিন্তু প্যাডাগজি ফলো করা হয় আশা করছি। সিলেবাসটা আমি পরে দেখাবো, তখন তোমরা সম্পূর্ণ তথ্যটা বুঝতে পারবে। এবং বিগত বছরে যেহেতু সিলেবাস, সেই হিসাবে আমি তোমাদের দেবো। যদি চেঞ্জেস আসে অবশ্যই সেটা জানিয়ে দেওয়া হবে পরবর্তী ক্ষেত্রে নোটিফিকেশানে।
এবং এসএসটিদের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি। এখানে সায়েন্সের ক্ষেত্রে বলে রাখি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স 3টে বিষয় থাকে এবং এসএসটিদের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি এই 3টি বিষয়ের উপরেই কিন্তু জোর দেওয়া হয়। এখানেও কিন্তু 60টা প্রশ্ন, 60 মার্কস থাকে। টোটাল কিন্তু 150 প্রশ্ন এমসিকিউ আকারে থাকবে, 150 মার্কস। এবং একটা বিষয় মনে রাখবে, এখানে কোনো রকমের নেগেটিভ মার্ক নেই, অর্থাৎ নেগেটিভ মার্ক করা কোনো বিষয় নেই, অর্থাৎ নেগেটিভে যে নাম্বার কাটা সেটা কিন্তু যাবে না। অর্থাৎ 150টা প্রশ্ন, 150 নাম্বারের পরীক্ষা। প্রত্যেকটা প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর হচ্ছে 1 নাম্বার। সেখানে সময় থাকবে 150 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা। এবং টেট হওয়ার পর যে সাবজেক্ট সেটা কিন্তু হতে পারে, এটা কিন্তু পরবর্তী নোটিফিকেশান কী আসছে বা কী চেঞ্জেস সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। তো সিলেবাস নিয়ে অবশ্যই তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। এখানে দেখো সিলেবাসটার পিডিএফটাও রয়েছে। তো এই সিলেবাসের ব্যাপারে বা এই যে পিডিএফ, যে কোনো ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই অফিসিয়াল যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে দ্য ওয়ে পেস এডুকেশন, অবশ্যই সেখানে যুক্ত হবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো। সেখানেও ফেসবুক পেজ থেকে এই ভিডিওগুলোর আপডেট পেয়ে যাবে, বা নোটিফিকেশান কোনো তথ্য থাকলে ফেসবুক পেজেও শেয়ার করা হয়ে থাকে। তো সেখানেও কিন্তু যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে চেক করবে, সেখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক। এবং যারা 2022 স্টেট ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ভিডিওর প্লেলিস্টে কিন্তু চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করবে, সেখানে ইন্টারভিউ রিলেটেড অনেক ক্লাস করানো রয়েছে। এবং যারা পুরনো স্টুডেন্ট অনেক ক্লাস দেখেছে, এবং সেখান থেকে তোমাদের যে ইন্টারভিউর যে প্রিপারেশনের যে বুস্ট সেটা অবশ্যই বাড়বে, নলেজ বাড়বে। এবং সেই প্রশ্নগুলো ফলো করলে কিন্তু অনেকটা তোমার হেল্প করবে ইন্টারভিউর জন্য। আর আপার প্রাইমারির জন্য যে ক্লাস সেটা অবশ্যই আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো যারা ইন্টারেস্টেড অবশ্যই একটা করে লাইক করে জানিয়ে দাও, এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবে, কারণ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, সেটা নিউজের ক্লাস হোক বা কোনো ক্লাসের মানে যে প্রশ্ন উত্তরের ক্লাস হোক, সেটারও কিন্তু পিডিএফগুলো তোমাদের ফ্রি অফ কস্ট আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো ডেসক্রিপশন বক্স চেক করতে কেউ কিন্তু ভুলো না, সেখানে কিন্তু দিয়ে দেবো। তো এটা ছিল আজকের মূল বিষয়, যে কী কী বিষয়গুলো থাকবে বা কারা কারা পরীক্ষা দিতে পারবে, এজ লিমিট কতটা, কী সিলেবাসের মধ্যে কোন কোন সাবজেক্ট রয়েছে, বা কত নাম্বারের পরীক্ষা হতে পারে, কোনো যদি চেঞ্জেস আছে অবশ্যই পরবর্তী নোটিফিকেশান আকারে এলেই জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল তোমাদের আপডেট। অবশ্যই ভিডিওটি শেয়ার করো বন্ধুদের সাথে, এবং নিজের প্রেজেন্ট থাকার জন্য একটা লাইক অবশ্যই করবে। আর যারা চ্যানেলে নতুন আছো কেউ কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করতে ভুলো না, কারণ এর পরবর্তী ভিডিও আমি তোমাদের নিয়ে আসবো, সেটা সিলেবাসের সম্পূর্ণ তথ্য, যেখানে বেঙ্গলি এবং ইংরেজি উভয় আকারে তোমাদের সিলেবাসটা আমি শেয়ার করব তোমাদের সামনে। তো সেটাও অবশ্যই কেউ কিন্তু দেখতে ভুলো না। এখানে বাংলা এবং ইংরেজি দুটো ভার্সানে কিন্তু আমি তোমাদের সামনে সিলেবাসটা শেয়ার করে থাকবো। এই হচ্ছে বাংলা ভার্সানের সিলেবাস, এটা হচ্ছে ইংরেজি ভার্সানের সিলেবাস। তো দুটো ভাষাতেই, ভার্সান বলতে কি ভাষাতেই আমি সিলেবাসটা তোমাদের সামনে শেয়ার করব। এবং এর পিডিএফটা, সিলেবাসটার ক্লাসটা হওয়ার পরে আমি সম্পূর্ণ পিডিএফটা শেয়ার করে দেবো, যেখানে মোট 24টা পেজ রয়েছে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কেউ যুক্ত হতে কিন্তু ভুলবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। ধন্যবাদ। জয় হিন্দ।